এখানেও? ওয়াও অভিজিৎ, সত্যি খুব ভালো রান্না করেছো তুমি। দারুণ লাগলো, খুব টেস্টি। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু তুমি এসিপি স্যার আর দয়া স্যারকে কেন ডাকলে না? আরে ওদের আবার ওরা ওরা তো কতবার এসছেন এখানে, আমার হাতে কত রান্না খেয়েছেন। আরে ভাই, দয়া তো পুরো খাবার খেয়ে নেয়, আমার জন্য থাকে না। খুব ভালো রান্না করি না আমি খাবার, সেই জন্যই ভাবলাম যে এইবার শুধু আপনাকেই বলি একলা খাওয়াবো বলে। কিন্তু অ্যাটলিস্ট সালুকে স্যারকে তো ডাকতে পারতে। কাবাব মে হাড্ডি, কার নাম নিলে তুমি? কি বললে তুমি? না মানে শাহরুখের স্যারের টেস্টটাই আলাদা। জানি না কি কি ধরনের খাবার খান উনি, আমার হাতের রান্না নাকি ওনার ভালোই লাগে না, তাই আর ওনাকে বলিনি আর কি। আরে এটা কিরকম কথা? এত ভালো খাবার কার অপছন্দ হতে পারে? সেটাই তো। তবে একটা কথা বলি, হুম, যে মেয়ের তোমার সঙ্গে বিয়ে হবে সে মেয়েটা খুব লাকি হবে। আচ্ছা তাহলে তোমার কি মত? হ্যাঁ, না মানে একটা ভালো রেস্টুরেন্ট খোলার বিষয়ে তোমার কি মত? রেস্টুরেন্ট? হুম, হ্যাঁ, খুব ভালো আইডিয়া। খুব ভালো আইডিয়া না? একদম। চলো, আমার খাওয়া হয়ে গেছে, আমি প্লেটগুলো কিচেনে রেখে দিই। না না, রাখো রাখো, সকালে কাজের লোক আসলে নিয়ে যাবে। না না, অ্যাটলিস্ট এই বাকি খাবারটা তো ডাস্টবিনে ফেলে দিই। না না, তুমি তুমি রাখো না, আমি ডাকছি। ইটস ওকে অভিজিৎ, নো ফর্মালিটিস। দাও না, আমি না না, তুমি তুমি তোমার অতিথি, তুমি না আমায় দাও, আমি রেখে অভিজিৎ, দিচ্ছি। আরে আরে না, তুমি দাও আমায় দাও বলছি, অভিজিৎ, দাও। দেখো, ছাড় না, দাও 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 অভিজিৎ, বলছি। কাম অন। না মানে আরে আরে এখানেই রেখে দাও, আমি রেখে দিচ্ছি। আরে হ্যাঁ, ঠিক ওটা আছে। খুলো না। ও আচ্ছা অভিজিৎ, এত ভালো রান্না করলে তুমি, আচ্ছা আমাকে ওই পনিরের রেসিপিটা বলবে একটু? প্রথমে তুমি গ্যাস অন করো, তারপর 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 তুমি কড়াই বসাও, তারপর 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 ওই যে হয় না ওই ওর উপর এই হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওইটা ওইটা এইটা হ্যাঁ। কি এটা? হ্যাঁ, এটা তো হোটেলের কন্টেনার। হ্যাঁ সেটাই আমি বলছিলাম যে তারপর তুমি ফোনটা বের করো, হোটেলে ফোন ডায়াল করো, আর তারপর হোটেল থেকে খাবার আনো, গ্যাসে গরম করো। আর ভেরি স্মার্ট। আসলে কি হয়েছে, রান্না তো আমি করতে পারি না, তাই বিয়ের পর শিখে যাব। হ্যালো, খুন হয়ে গেছে? কোথায়? হ্যাঁ বিবেক, কি হয়েছে? স্যার, গুলি করা হয়েছে। গান পাউডার লেগে আছে, তার মানে হলো গুলি খুব কাছ থেকেই মেরেছে। তাছাড়া এখানে তো জায়গাও নেই, গুলি কাছ থেকেই মেরেছে। আচ্ছা, গুলি চলার শব্দ কি হয়েছিল, কাউকে জিজ্ঞেস করেছো? না স্যার, গুলির শব্দ কেউ শোনেনি। মেয়েটার ব্যাপারে কিছু জানতে পেরেছো? হ্যাঁ স্যার, বিল্ডিং এর লোকেরা বললো যে এর নাম হলো রেখা, হুম, আর ওই ফ্ল্যাটটাতে ভাড়া থাকতো। আচ্ছা বিবেক, স্যার, যেভাবে মেয়েটার লাশ পড়ে আছে, মেয়েটা নিচ থেকে সিঁড়ি দিয়ে ওপরে আসছিল যখন খুনি ওকে কাছ থেকে গুলি করে দেয়।
হ্যাঁ স্যার, হয়তো এই মেয়েটা বাইরে থেকে আসছিল। হুম। 1 মিনিট স্যার। স্যার, এই মেয়েটার পার্স এই নিচটায় পড়েছিল, আর মেয়েটার মোবাইলটাও তার পাশেই পড়েছিল। আর এই গুলি? স্যার, গুলিটা এই নিচটায় পড়েছিল। ঠিক আছে, দ্বিতীয় লাশটা কোথায়? স্যার, এই ঘরের ভিতরে। স্যার, হ্যাঁ কাজল। অভিজিৎ, স্যার। কিছু জানতে পারলে এসব কি করে হলো? স্যার, আমি প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছিলাম, তাদের কেউই ফোনের বিষয়ে কিছু বলতে পারল না। আর এই মহিলা এখানে একাই থাকতেন। একা? তার মানে কোনো চাকর বাকর ছিল না? না স্যার, শুনলাম 2 ছেলে আছে ওনার। তাহলে ওনার ছেলেদের খবর দিয়েছো? হ্যাঁ স্যার, জানিয়ে দিয়েছি। হুম। এমনিতে এই মহিলা এই পুরো বিল্ডিং এর ওনার ছিলেন স্যার। আচ্ছা, তার মানে ইনি বেশ ধনী ছিলেন। তাহলে দুষ্কৃতীরা আবার টাকার লোভে এনাকে খুন করেনি তো? স্যার, যেভাবে এই জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখানে এই লাঠি পড়ে রয়েছে, দেওয়ালে রক্ত, দেখে মনে হয় দুষ্কৃতীদের সঙ্গে এই মহিলার বেশ ধস্তাধস্তি হয়েছে। পরে দুষ্কৃতীরা গুলি করে দেয়। হ্যাঁ, এই দেখো। আর তারপরে এই নিরীহ মহিলাকে মেরে ফেলার পর যখন ও এখান থেকে পালানোর চেষ্টা করে, তখনই সামনে সিঁড়ি দিয়ে মেয়েটা উঠে আসছিল, ব্যাস ওকেও গুলি করে দিয়েছে। কিন্তু একটা কথা আশ্চর্য স্যার, এখানে কেউই নাকি গুলি চলার আওয়াজ শোনেনি। হ্যাঁ, সেটাই তো। বন্দুকে আবার সাইলেন্সার লাগানো ছিল না তো? স্যার, দুষ্কৃতীরা বন্দুকে সাইলেন্সার, এই দুষ্কৃতীরা তো বন্দুক নিজেদের আত্মরক্ষার জন্য রাখে স্যার, যেখানে প্রয়োজন হয় সেখানে গুলি করে দেয়। সাইলেন্সার লাগিয়ে দুষ্কৃতীরা আসবে, এই বিষয়টা বেশ অদ্ভুত লাগছে। আর তাছাড়া এই ঘরটা চারদিকে তাকিয়ে দেখো, সমস্ত কিছু ঠিকঠাক আছে, এমনকি দরজাটাও ঠিকঠাক আছে। এটার একটাই মানে দাঁড়ায় অভিজিৎ, যে এই মহিলাকে মেরেছে সে এখানে শুধু চুরি করার উদ্দেশ্যেই আসেনি, এই মহিলাকে মারার উদ্দেশ্যেই এসেছিল। চুরিটা তো শুধু আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য করেছে। আর তাছাড়া খুনিকে কেউ দেখতে পেল না কেন? একটা কাজ করা যাক অভিজিৎ, 2টো লাশ ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিই, আর তারপরে এই বিল্ডিং এ যারা থাকে তাদের জিজ্ঞাসাবাদ করি। আপনারা সবাই এই বিল্ডিং এই থাকেন তো, তাই না? আর এই বিল্ডিং এ দুটো খুন হলো, আর কেউ কিছু জানতেই পারলো না। কারুর ফ্ল্যাটে যে কি হচ্ছে সেটা আমরা কি করে জানবো? অন্তত গুলি চলার শব্দ তো শুনতে পেয়েছিলেন, নাকি তাও পাননি? না স্যার, গুলির আওয়াজ আমরা শুনতে পাইনি। আর তুমি তো এই বিল্ডিং এর ওয়াচম্যান, তাই না? তাহলে এই বিল্ডিং এ কে আসে কে যায় সেটা দেখার দায়িত্ব একমাত্র তোমার, তাই তো? না স্যার, আমি এসব কিছু জানি না স্যার। এটা বলো যে বিল্ডিং এর ওনার তাকে কটার সময় আসতে দেখেছো? উনি প্রায় বেলা 2টোর সময় বাজার থেকে ফিরেছিলেন। প্রত্যেক বুধবার আর শনিবার উনি বাজার যেতেন। আপনি হরিশ, তাই তো? আপনি প্রথমে রেখার লাশ দেখেছিলেন? হ্যাঁ স্যার, কটার সময় দেখেছিলেন? 2:25 স্যার। যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম বাইরে যাওয়ার জন্য, তখন রেখার লাশ সিঁড়িতে পড়েছিল স্যার। আপনি কি ওখান থেকে কাউকে পালাতে দেখেছিলেন? না স্যার, আচ্ছা, আপনি তো রেখার ফ্ল্যাটের ঠিক পাশের ফ্ল্যাটটাই আমার স্যার। আর গুলি চলার আওয়াজ তুমিও শুনতে পাওনি? না স্যার। আচ্ছা, তুমি কোনো গন্ডগোল করোনি তো? না স্যার, এসব কি বলছেন আপনারা? আমি তো যেই মুহূর্তে লাশটাকে দেখলাম আমি চিৎকার করেছিলাম স্যার। সেটা শুনেই এনারা এখানে চলে এসেছিলেন স্যার। আর বিল্ডিং এর ওনারের খুনের বিষয়ে আপনারা কি করে জানতে পারলেন? স্যার, বিল্ডিং এ সবাই জড়ো হয়ে গিয়েছিল স্যার, কিন্তু মাসিমা বাইরে না আসাতে আমাদের সবার সন্দেহ হয় স্যার। তখন আপনারা ভেতরে গিয়ে দেখেছিলেন? হ্যাঁ হ্যাঁ স্যার, ভেতরে সব জিনিসপত্র ছড়িয়ে ছিল, এমনকি টাকা পয়সাও ছড়ানো ছিল। মনে হয় টাকার জন্যই ওনাদের দুজনকে খুন করা হয়েছে। স্যার, প্রত্যেক মাসের 3 তারিখ থেকে 5 তারিখের মধ্যে ওনার কাছে টাকা আসতো। তাছাড়া অনেককে উনি সুদেও টাকা ধার দিয়েছিলেন। হতে পারে হয়তো সম্পত্তির লোভেই ওনার ছেলেরা ওনাকে এভাবে খুন করে দিল। ওনার ছেলেরা কোথায় থাকে? জানি না স্যার এখন ওরা কোথায় থাকে। আগে তো ওরা একসঙ্গেই থাকতো, সব সময় ঝগড়াঝাটি করতো। একদিন ওনাদের মা ওনাদের এখান থেকে বার করে দেয়, তারপর বউ ছেলেকে নিয়ে কোথাও চলে যায়। আর এই রেখা কি একাই থাকতো নাকি ওর সঙ্গে আরো কেউ থাকতো? রেখা ম্যাডাম তো এই বিল্ডিং এই থাকতেন ভাড়াতে 6 মাস ধরে। আচ্ছা, ওর ফ্যামিলির ব্যাপারে আপনারা কেউ কিছু জানেন?
স্যার রেখা ম্যাডাম রোজ 5টার সময় অফিস থেকে ফিরতেন। জানি না আজকে কেন তাড়াতাড়ি চলে এলেন। আমার তো মনে হয় মৃত্যুই ওনাকে ডেকে এনেছিল এখানে। আজ তাড়াতাড়ি এসে গেছে? কটা নাগাদ? মাসিমা আসার 10-15 মিনিট আগেই চলে এসেছিলেন। তখন আমি খাবার খেতে গিয়েছিলাম স্যার। স্যার, এই বিল্ডিং এর ওনার এখানে এসেছিলেন 2টো নাগাদ। বয়স্ক মহিলা সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে, তালা টালা খুলতে হয়েছে, তো 4-5 মিনিট তো লেগেছে নিশ্চয়ই। হ্যাঁ, ফ্ল্যাটে ঢুকে হয়তো একটু জিরিয়ে নিয়েছেন, জল টল খেয়েছেন, তাতে আরো 5 মিনিট গেছে। এর অর্থ হলো বিল্ডিং এর ওনার 2:10 পর্যন্ত তো ঠিকঠাকই ছিলেন। আর এই রেখা এখানে এসেছিল 15 মিনিট পর, অর্থাৎ 2:15 কিন্তু হরিশ বলছে যে উনি রেখার লাশটাকে 2:25 দেখেছেন। তার মানে হলো অভিজিৎ, যা কিছু হয়েছে মানে এই দুটো খুন 2:10 থেকে 2:25 মধ্যেই হয়েছে। ইয়েস স্যার। তার মানে একটাই দাঁড়ায় যে খুনি ওখানেই কোথাও লুকিয়ে ছিল, ল্যান্ডলেডির ফ্ল্যাটের ভেতর, তাই তো? কিন্তু ও ফ্ল্যাটের ভেতরে ঢুকলো কি করে? চাবি কোথা থেকে পেল? আচ্ছা, ডুপ্লিকেট চাবির ব্যবহার করা হয়নি তো? হতে পারে, নিশ্চয়ই হতে পারে। বিবেক, বিল্ডিংটাকে ভালো করে চেক করো, দেখো কিছু পাও কিনা। আর এই এরিয়াতে যতগুলো চাবিওয়ালা আছে তাদের কাছে যাও, খোঁজ নাও যে এই বিল্ডিং এর কোন লোক কি ডুপ্লিকেট চাবি বানিয়েছে কিনা। ওকে, ইয়েস স্যার। বস, এই দুটো লাশেরই ক্ষতচিহ্নের আকার প্রায় সমান। মানে গুলি ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ, তার মানে দুটো খুন একই বন্দুক দিয়ে করা হয়েছে। একদম ঠিক। তাহলে সালুকে বলতে পারো কোন বন্দুক দিয়ে খুন করা হয়েছে? আমি ভগবান নাকি? তাছাড়া আর কি? আরে আরে ভাই, আমি শুধু ক্যালিবারের কথা বলতে পারি। তোমার ক্যালিবার আমি জানি সালুকে। বস, আমি শুধু বন্দুকের ক্যালিবারের কথা বলছি। এটা .32 ক্যালিবারের বন্দুক। সেটাই বলো, তাই না? হ্যাঁ ফেডরিক, ওই দুটো লোকের আঙ্গুলের ছাপ যেটা আমরা আলমারি থেকে পেয়েছি, সেগুলোর ব্যাপারে কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার, একটা তো হলো এই বিল্ডিং এর ওনারের। ফেডরিক, এটা তো আমি আগেই জানতাম। দ্বিতীয় ফিঙ্গারপ্রিন্টটা কার সেটা বলো। স্যার, দ্বিতীয়টার ব্যাপারে এখনো জানতে পারিনি স্যার, সেগুলো তো আমাদের রেকর্ডসে আদৌ নেই। ফেডরিক, আমার তো মনে হয় খুনি এই বিল্ডিং এ থাকে এমন কেউ হবে। সেটা কি করে স্যার? যে প্ল্যানিং এ খুনটা হয়েছে মনে হচ্ছে খুনি বিল্ডিং এর ওনারকে খুব ভালো করেই চিনতো। উনি কখন বাড়ি থেকে বেরোতেন, কখন বাড়িতে ঢুকতেন, সবকিছু। আর কালকে ওই মহিলা যখন তার ফ্ল্যাট থেকে বেরোন তখন ওই খুনি ওনার ফ্ল্যাটে লুকিয়ে পড়ে, আর উনি ফিরে আসা মাত্রই ওনাকে মেরে দেয়। হ্যাঁ স্যার, খুনি কোনো আশেপাশের ফ্ল্যাটেই থাকে স্যার, আর খুন করার পরেই চট করে নিজের ফ্ল্যাটে গিয়ে লুকিয়ে পড়েছে। হ্যাঁ, যেই খুন হওয়ার পরে হইচই শুরু হয়ে যায়, ও ভিড়ের মধ্যে মিশে গিয়ে পালিয়ে যায়। স্যার, যেখানে খুন হয়েছিল সেই বিল্ডিং এর ছাদে এই পোড়া কাপড়ের টুকরো পেয়েছি স্যার। কেউ এটাকে ওখানে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। স্যার, খুনি যদি সেই বিল্ডিংয়েই থেকে থাকে তাহলে ছাদে গিয়ে নিজের কাপড় পোড়াবার কি প্রয়োজন ছিল? নিজের ফ্ল্যাটেই তো পোড়াতে পারতো স্যার। ঠিক, খুনি ভেবেছিল হয়তো যদি এই কাপড়টা ফ্ল্যাটে পোড়াতো তাহলে ধোঁয়া হয়ে যেত, আর তাতে প্রতিবেশীদের সন্দেহ হতো, আর সেই জন্য এই কাপড়টা ও ছাদে গিয়ে পুড়িয়েছে। একটা কাজ করো, বিল্ডিং এ যতগুলো লোক আছে সবার আঙ্গুলের ছাপ নিয়ে নাও, সবার। আরে আমরা কেন দিতে যাব? আমরা কি খুনটা করেছি? তোমরা খুনিটাকে ধরতে পারছো না, তাই জন্য আমাদেরকে এইভাবে হ্যারাস করছো। না না, কোনো কথা শুনতে পারবো না। ইয়ার কি হচ্ছে? আসল খুনিকে না ধরতে পেরে এখন আমাদেরকে এইভাবে বিরক্ত করা। না, প্লিজ এক মিনিট শান্ত হয়ে যান প্লিজ। স্যার, এরা কেউই নিজেদের আঙুলের ছাপ দিতে চাইছে না। কি ব্যাপার, আপনারা আপনাদের ফিঙ্গারপ্রিন্টস কেন দেবেন? দেখুন, যখন আমরা এই খুনটা করেইনি তাহলে ফিঙ্গারপ্রিন্ট দেবো কেন? আপনারা শুধু শুধু কেন বিরক্ত করছেন আমাদের?
আমরা আপনাদের বিরক্ত করছি? হ্যাঁ, আমরা যা কিছু করছি আপনাদের জন্যই করছি, আপনাদের সিকিউরিটির জন্য করছি। আমরা শুধু এটাই চাই যে অপরাধীর শাস্তি পাক, কোনো নিরপরাধ যেন শাস্তি না পায়। আর আপনারা যদি কিছু করেই না থাকেন তাহলে চিন্তা কিসের আপনাদের? কেন ভয় পাচ্ছেন? হ্যাঁ, আপনারা আমাদের উপর দোষারোপ করছেন সিআইডির উপর। আরে সিআইডি কোনো জাদুকর নাকি? তুড়ি দেবে আর খুনির সামনে চলে আসবে? কেস সলভ করার জন্য আমরা আপনাদের সাহায্য চাই। দিন রাত নিজেদের প্রাণের বাজি লাগিয়ে আপনাদের জন্য কাজ করি আমরা। সকালে যখন বাড়ি থেকে বেরোই তখন আমরা জানিও না যে সন্ধ্যাবেলা বাড়িতে ফিরবো কিনা। আর আপনারা বিরক্ত হচ্ছেন। ঠিক আছে, প্রয়োজন নেই আপনাদের ফিঙ্গারপ্রিন্টের, চাই না আমার। কিন্তু মনে রাখবেন, কাল যদি আপনাদের সঙ্গে এরকম হয়, আপনাদের বাড়িতে যদি কেউ খুন হয় আর কেউ যদি আপনাদেরকে সাহায্য করতে এগিয়ে না আসে, তাহলে আমাদের কাছে কিন্তু আসবেন না। চলো কাজল। স্যার আমি দিতে রাজি। এই নাও, নাটকের দল চলে এসেছে। এরা আবার কারা? স্যার এরা দুজন ওই মহিলার ছেলে, এই বাড়িটা যার। এক মিনিট, আপনারা ভিতরে যেতে পারবেন না। আমরা আমাদের মাকে দেখতে চাই, প্লিজ আমাদের যেতে দিন। দেখুন, আপনারা যদি আপনাদের মাকে দেখতে চান তাহলে আপনাদের ফরেন্সিক ল্যাবে যেতে হবে। বডি ফরেন্সিক ল্যাবে পাঠানো হচ্ছে। স্যার, সবার ফিঙ্গারপ্রিন্টস নেওয়া হয়ে গেছে। ভেরি গুড। একটা কাজ করো, এদেরকেও ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আরে কি হয়েছে, এত টেনশন কিসের? আরে ভাই, দুশ্চিন্তা করবো না তো কি করবো? ম্যাচই হচ্ছে না। তাহলে হাল ছেড়ে দিলে, হার মানছো? এটাকে বললো হাল ছেড়ে দিয়ে হার মেনে নিয়েছি? হ্যাঁ বস, কনফিউশন তোমরা সৃষ্টি করেছো। সেটা কিভাবে? ওটা এইভাবে যে তোমরা বলছো খুনি ওই বিল্ডিং এরই কেউ, রাইট? হ্যাঁ, তবে? কিন্তু এখানে কোনো আঙুলের ছাপই ম্যাচ করছে না। হ্যাঁ, তাহলে কি আমরা আন্দাজে বলেছি? না, আমি সে কথা বলছি না। তাহলে আমি বলছি যে তোমাদের কোনো কিছু ভুল হতেই পারে। কিরকম ভুল? আরে সেটা আমরা কি করে বলবো কি ধরনের ভুল? সেটা তোমরা খোঁজো না। আমার সামনে যেটা এসছে সেটা আমি বলে দিয়েছি যে কোনো ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হচ্ছে না, ব্যাস। ঠিক আছে, আমরা খুঁজে নেবো। হ্যাঁ, খোঁজো না। তাহলে দেখি। আসুন প্লিজ, আপনারা এখানেই দাঁড়ান। সব বিল্ডিং ওনারের ছেলেরা ওনাকে শেষবারের মতো দেখতে চাইছে। সারিকা, দেখাও তো একটু। স্যার, আসুন। আপনারা কোথায় ছিলেন যখন এসব হয়েছিল? স্যার, আমরা গোয়াতে ছিলাম। গোয়াতে? কেন, গোয়াতে কি করতে গিয়েছিলেন? আমরা ছুটি কাটাতে গিয়েছিলাম স্যার। সত্যি বলছেন তো? স্যার সত্যি বলছি, কেন মিথ্যে বলবো? যখনই জানতে পারলাম আমরা ফিরে এলাম। স্যার, হ্যাঁ ফেডরিক, 1 মিনিট স্যার। সারিকা, এদের সবার ফিঙ্গারপ্রিন্ট নাও। আমাদের আঙুলের ছাপ? কিন্তু কেন স্যার? ঝগড়া করে মায়ের থেকে আলাদা ছিল তো তোমরা? হতে পারে তোমাদের মাকে খুন তোমরা দুই ভাই মিলে করেছো। কিন্তু আমরা তো গোয়াতে ছিলাম স্যার। আমরা কেন আমাদের মাকে খুন করতে যাব? যদি তোমরা তোমাদের মাকে না খুন করে থাকো তাহলে ভয় পাচ্ছ কেন? ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দাও। সারিকা, এদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নাও। প্লিজ।
এদের মধ্যে একজনের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে গেছে। সেটা কার? এর স্যার। আমার আমার আঙুলের ছাপ কি করে হতে পারে এটা? কেন হতে পারে না? তোমারই আঙ্গুলের ছাপ আছে, বুঝেছ? বলো, কেন তুমি খুন করেছো? আমি আমার মাকে কেন খুন করব? কারণ উনি তোমার সৎ মা ছিলেন। সৎ মা। হ্যাঁ, উনি আমার সৎ মা ছিলেন। আমার সৎ মা ছিলেন, কিন্তু আমি ওনাকে খুব ভালোবাসতাম। আমি ওনাকে খুন করিনি স্যার, আমি খুন করিনি। এটা তুমি কি বলছো দাদা? হ্যাঁ, এটাই সত্যি দীপক, এটাই সত্যি। মা আমাকে বারণ করেছিলেন, কারণ উনি চাইতেন না যে তুমি এটা বুঝতে পারো যে আমরা দুজন সৎ ভাই। উনি আমাদের দুজনকেই খুব ভালোবাসতেন স্যার, দুজনকেই খুব ভালোবাসতেন। খুব ভালোবাসতেন, তাই না? তাহলে বারে বারে ঝগড়া কেন করতে নিজের মায়ের সঙ্গে? স্যার, আমাদের কোনো ঝগড়া ছিল না, আমাদের স্ত্রীদের সঙ্গে বনিবনা হতো না। কেন? কোন ব্যাপারটা তোমাদের ওয়াইফদের অপছন্দ ছিল? স্যার, আমাদের মা চাইতেন যে ওরা কাজ করুক, কিন্তু এরা তো একেবারেই কাজ করতে চায় না, খালি পায়ের ওপর পা তুলে থাকতে চায়। স্যার, এরা দুজনে চায় যে কেউ রুটি ছিঁড়ে এদের মুখে তুলে দিক। তাহলে বাড়ি ছেড়ে কেন গিয়েছিলে তোমরা? স্যার, মাই আমাদেরকে বলেছিল যে যদি আমরা আলাদা আলাদা থাকি তাহলে এরা হয়তো নিজেদের দায়িত্বটা বুঝবে। আমরা তো মাকে এটাও বলেছিলাম যে আমরা বাড়ি ছেড়ে যাব না, কিন্তু উনি শুনতেই চাইলেন না। উনি আমাদের ভালো চাইতেন। ভালো চাওয়ার প্রতিদানটা খুন করেই দিলে, তাই না? স্যার, আমি খুন করিনি। বারে বারে মিথ্যে বললে সেটা সত্যি হয়ে যায় না, বুঝেছ? প্রমাণ কখনো মিথ্যে বলে না। তোমার আঙ্গুলের ছাপ পাওয়া গেছে তোমার মায়ের আলমারির ওপরে। কিভাবে ওই ছাপটা আসলো? হ্যাঁ, বলো। স্যার, এই 3 দিন আগে মা আমাকে বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন। উনি এটা জানতে পেরেছিলেন যে আমার কিছু টাকার দরকার। তারপরে উনি আমাকে 3 লাখ দিতে রাজি ছিলেন, কিন্তু আমার 4.5 লাখ টাকা দরকার ছিল, আর ওই বাকি টাকাটা চাইতে আমার লজ্জা করছিল। তারপর? তাই জন্য আমি নাটক করলাম। কিরকম নাটক? যেই মা ঘরের মধ্যে টাকা নিতে গেলেন, আমি ওনার পিছু পিছু ঘরে চলে গেলাম, আর ঘরে যেতেই আমি শরীর খারাপের নাটক করতে লাগলাম। মা বাইরে গেলেন জল আনার জন্য, আর তারপর ওই ফাঁকে আমি আলমারি থেকে টাকা চুরি করে নিলাম। হয়তো ওই সময় আমার আঙুলের ছাপ আলমারিতে পড়ে গেছে। বারে বা, দয়া দেখেছো এই সত্যবাদীকে? এ মায়ের কাছে প্রথমে ধার করে, তারপরে আবার মায়ের কাছ থেকে টাকা চুরি করে, আর এখনো বলছে যে টাকা চাইতে লজ্জা করছিল। তাহলে সত্যবাদী যুধিষ্ঠির, বলো তারপরে কি করলে? পরের দিনই আমরা গোয়া চলে গেলাম। তারপর কি হলো আমরা জানি না। সেটা আমরা জানি কি হয়েছিল, বুঝেছো? কাল 3-4 ঘন্টা তুমি গোয়াতে ছিলে না। তুমি গোয়াতে, তখন এখানে ছিলে মুম্বাইতে। ফ্লাইটে তুমি এসেছিলে, নিজের মাকে খুন করলে আর ফিরে গেলে গোয়াতে। না স্যার, আমি গোয়া থেকে মুম্বাই এসেছিলাম, কিন্তু আমার পার্টনারের কথায় ও আমাকে দিয়ে কিছু ইম্পর্টেন্ট পেপারে সাইন করাতে চাইছিল। এটাই সত্যি স্যার। আপনি যদি চান তাহলে আমার পার্টনারকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন। তারপরেও যদি মনে হয় যে আমিই খুন করেছি তাহলে আমাকে ফাঁসি দিয়ে দিন স্যার। কিন্তু আমি আমার মাকে খুন করিনি স্যার, আমি আমার মাকে খুন করিনি স্যার। আমি নিজের মায়ের থেকে বেশি ভালোবাসতাম ওনাকে, নিজের মায়ের থেকে বেশি ভালোবাসতাম ওনাকে। স্যার, দাদা সত্যি কথা বলছে স্যার। দাদা খুন করতে পারে না, দাদা মাকে খুব ভালোবাসতো স্যার। সেটা তো আমরা জেনেই যাব, বুঝেছো? জানি না আমার কেন মনে হচ্ছে কিছু একটা আমাদের নজর এড়িয়ে যাচ্ছে এই কেসটাতে। কিছু একটা তো মিস হচ্ছে। আবার পুরোটা প্রথম থেকে দেখতে হবে। ততক্ষণে একে কাস্টডিতেই রাখো।
বিল্ডিং এ দুটো খুন হলো, অথচ প্রতিবেশীরা কিছুই জানতে পারলো না। কেন? কিভাবে? খুন কে করতে পারে? হয়তো এই মেয়েটা বাইরে থেকে আসছিল। এমনিতে এই মহিলা এই পুরো বিল্ডিং এর ওনার ছিলেন স্যার। স্যার, এই মেয়েটার পার্স এই নিচটায় পড়েছিল, আর মেয়েটার মোবাইলটাও তার পাশেই পড়েছিল। এটা বলো যে বিল্ডিং এর ওনার তাকে কটার সময় আসতে দেখেছো? উনি প্রায় বেলা 2টোর সময় বাজার থেকে ফিরেছিলেন। স্যার, রেখা ম্যাডাম রোজ 5টার সময় অফিস থেকে ফিরতেন। জানি না আজকে কেন তাড়াতাড়ি চলে এলেন। প্রত্যেক মাসের 3 তারিখ থেকে 5 তারিখের মধ্যে ওনার কাছে টাকা আসতো। হতে পারে হয়তো সম্পত্তির লোভেই ওনার ছেলেরা ওনাকে এভাবে নির্মম করেছে স্যার। কিন্তু আমি আমার মাকে খুন করিনি স্যার। আমি আমার মাকে খুন করিনি স্যার। নিজের মায়ের থেকে বেশি ভালোবাসতাম ওনাকে। যদি এই খুন ছেলেরা না করে থাকে, তাহলে খুন কে করতে পারে? হ্যাঁ অভিজিৎ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে পরে ফোন করছি। ওকে ওকে। আরে, এই ফোনটা নিচে পড়ে যাওয়ার পরেও ভাঙলো না কেন? কি হয়েছে স্যার? কি ব্যাপার যে এত রাতে আমাদের ডেকে পাঠালেন? দয়া, আমাদের কাছে রাত আর দিন তো একই, ব্যাপারটাই এরকম। কি হয়েছে স্যার? দয়া, এই কেসটার একটা বড় ক্লু পেয়ে গেছি। ক্লু? কি ক্লু স্যার? যখন আমি বাড়িতে গেলাম তখন আমার কিরকম যেন মনে হচ্ছিল আমার এই মোবাইল ফোনটাকে এভাবে তিনবার ফেলে দিয়েছি, কিন্তু আমার মোবাইল ফোনের কিচ্ছু হয়নি, শুধু কভারটা খুলে গিয়েছিল আর একটা ছোট্ট স্ক্র্যাচ হয়েছিল এই স্ক্রিনটার ওপরে। মোবাইলটা তো খুব মজবুত তাহলে স্যার। হ্যাঁ ঠিক বলেছো ফেডরিক। কিন্তু স্যার, মোবাইল না ভাঙার সাথে এই কেসটার কি সম্পর্ক স্যার? ফেডরিক, আমার এই মোবাইলটা 3 বার উপর থেকে নিচে পড়ার পরেও সেটা কিচ্ছু হয়নি, শুধু একটা ছোট্ট স্ক্র্যাচ হয়েছে স্ক্রিনে। আর এই যে এই মোবাইলটা দেখো রেখার এই মোবাইলটা, যেটা আমরা রেখার লাশের পাশ থেকে পেয়েছিলাম, এটার স্ক্রিনটা দেখো কি বাজেভাবে ভেঙে গেছে। সেটা কিভাবে? দয়া, মনে হচ্ছে খুনি রেখাকে খুন করেছে আর তারপরে ওর মোবাইলটাকে এরকম বাজেভাবে ভেঙেছে আর তারপরে ওর লাশের পাশে রেখে দিয়ে ও ওখান থেকে পালিয়ে গেছে। কিন্তু স্যার, ওই চোরটা এমন কেন করতে যাবে? ও তো গুলি করেই পালিয়ে যেতে পারতো ওখান থেকে। সেটাই তো দয়া, এই খুনটা কিন্তু চুরি করার জন্য হয়নি, খুন করার জন্য চুরি করা হয়েছে। খুন করার জন্য চুরি? সেটা কিরকম স্যার? ফেডরিক, খুনি রেখাকে মারার জন্য এসেছিল, কিন্তু ও প্রথমে বিল্ডিং এর ওনারের ফ্ল্যাটে চুরি করে আর তারপর তাকে খুন করে দেয়, আর তারপরে ও ওখান থেকে বেরোনোর পরে সে রেখাকেও খুন করে দেয়। কারণ আমাদের এটা দেখাতে চেয়েছিল যে 2টো খুন ও চুরি করার জন্য করেছিল, আমাদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করেছিল। রেখার মোবাইল তো ভুল করেছিল ফেডরিক, খুনি খুব বড় ভুল করেছিল। রেখার মোবাইল ভেঙে খুব বড় ভুল করেছিল। মোবাইল কোম্পানিতে যাও আর খোঁজ নাও রেখা কাকে কাকে ফোন করেছিল আর রেখাকে কে কে ফোন করেছিল, আর ওর অফিসে গিয়েও খোঁজ নাও যে রেখা কোথায় কোথায় যেত আর কার কার সঙ্গে দেখা করত আর ওর আসল বাড়ি কোথায়। ইয়েস, কে আপনারা? সিআইডি। সিআইডি? আগে হ্যাঁ। আর আপনি কে? আগে আমি এখানকার ম্যানেজার। কি হয়েছে স্যার, কি ব্যাপার? আপনাদের এখানে রেখা নামের যে মহিলা কাজ করতেন, হ্যাঁ। উনি এই পৃথিবীতে আর নেই, ওনাকে খুন করা হয়েছে। কি? রেখার খুন হয়ে গেছে? কে করেছে রেখাকে খুন? আমরা খুনিকে খুঁজছি, সেই জন্য এখানে এসেছি। রেখা খুবই ভালো মেয়ে ছিল অফিসার, প্রচন্ড পরিশ্রমী ছিল।
সবার সাথে মিলেমিশে থাকতো। কবে থেকে কাজ করতো ও এখানে? প্রায় ধরুন 6 মাস। এখানে ওনার সাথে কারোর ঝামেলা ছিল? স্যার যে মেয়ে আজ পর্যন্ত কারোর সঙ্গে জোরে কথা পর্যন্ত বলেনি, তার সঙ্গে কারোর কোনো রকম ঝামেলা কিভাবে হতে পারে স্যার? আচ্ছা এটা বলুন যে ওনাকে এখানে কে পাঠিয়েছিল? আমি বলতে চাইছি যে কারোর রেফারেন্সে এসেছিলেন? না স্যার, নিজেই এসেছিল আমাদের বিজ্ঞাপন দেখে। আচ্ছা, রেখার ব্যাপারে আপনি আরো কিছু বলতে পারবেন আমাদের? ওর বায়োডাটা আছে আমাদের কাছে, ওখানে সবকিছুই লেখা আছে। কই আনন্দ দেখি। বায়োডাটাতে লেখা আছে যে 4 বছর ধরে রেখা মুম্বাইতে কাজ করত, আর তার মাঝে একবার চাকরিও ছেড়ে দিয়েছিল। আরে দেখো, 2005 থেকে 2009 পর্যন্ত উনি এই কোম্পানিতে কাজ করেছিলেন, আর তারপর 2009 থেকে 2011 ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কাজই করেননি। আপনি ওনাকে জিজ্ঞেস করেননি এই 2 বছর উনি কি করেছিলেন? জিজ্ঞেস করেছিলাম স্যার। 2009 সালে অ্যাটিটিউড কেউ দেখা করতে এসেছে। স্যার একবার আমি ওকে দেখেছিলাম একটা লোকের সঙ্গে কথা বলতে অফিসের বাইরে। আচ্ছা, কে ছিল লোকটা? বলতে পারবো না স্যার, দূর থেকে দেখেছিলাম তাই ভালো করে বুঝতে পারিনি। এটা কবেকার কথা? স্যার তা 3-4 মাস আগে। আচ্ছা, আর কিছু মনে আছে আপনার? স্যার দেখে মনে হচ্ছিল ওই লোকটা রেখাকে খোশামত করছিল। তারপর আমি আর ওই লোকটাকে দেখিনি। একবার আমি রেখাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও এই ব্যাপারে আমাকে আর কোনোদিনই কিছু বলেনি। কি হতে পারে এই লোকটা? 2 থেকে 2:25 মধ্যে রেখা আর ওই বিল্ডিং এর ওনারের খুন হয়ে যায়। হ্যাঁ স্যার। আর তারপর 2টোর সময় 2:15 আর 2:20 একই নাম্বার থেকে রেখার কাছে 3 বার ফোন আসে। হ্যাঁ স্যার, আর মারা যাওয়ার একদিন আগে এই নাম্বার থেকেই কেউ রেখাকে ফোন করেছিল স্যার, রাতে প্রায় 11:45 নাগাদ। পুরো 2 মিনিট ধরে কথা বলেছিল। রাত্রে? হ্যাঁ স্যার। দয়া, কেউ যদি রাত্রে ফোন করে আর এতক্ষণ ধরে কথা বলে তাহলে সেই লোক নিশ্চয়ই কোনো পরিচিত লোকই হবে। আর স্যার মারা যাওয়ার আগে যে 3টে ফোন কল এসেছিল, তার প্রথমটায় 40 সেকেন্ড, দ্বিতীয়টায় 37 সেকেন্ড, আর তৃতীয়টায় 25 সেকেন্ড কথা বলেছিল স্যার যে ফোন করেছিল। দয়া, আবার এরকমটা নয় তো, এ যেই হোক না কেন সে এটা জানার চেষ্টা করেছিল যে তখন রেখা ঠিক কোন জায়গায় আছে। হ্যাঁ স্যার, মনে হচ্ছে এমনটাই কিছু ঘটেছে। তাই তো? একটা কাজ করো দয়া, এই নাম্বারে ফোন করে দেখো, জানা তো যাবে যে এটা কার নাম্বার। স্যার আমি এই নাম্বারে ফোন করেছিলাম স্যার, কিন্তু ফোন বন্ধ আছে স্যার। আচ্ছা। স্যার বলুন কি ব্যাপার? স্যার, আমি রেখার বান্ধবী মালিনী। আমি ওর বাড়িতে গিয়ে জানতে পারলাম যে ও খুন হয়ে গেছে, আর সিআইডি এই কেসটা দেখছে। ঠিকই বলেছে ওরা। স্যার কিছু জানতে পারলেন খুনির সম্পর্কে? না, এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি। আচ্ছা, আপনি রেখাকে কবে থেকে চেনেন? স্যার 6 বছর আগে আমরা অ্যাপটিটিউড কোম্পানিতে একসঙ্গে কাজ করতাম, কিন্তু 2 বছর আগে ও হঠাৎ কোথায় গায়েব হয়ে গেছিল। গায়েব হয়ে গেছিল? কি করে? জানি না স্যার, ও না জানিয়ে কোথাও চলে গেছিল। তাহলে তুমি খোঁজ করার চেষ্টা করোনি? জানার অনেক চেষ্টা করেছি স্যার, কিন্তু কোথাও কোনো খবর পাইনি। তারপর হঠাৎই ও 5 মাস আগে ফোন করে যে ও মুম্বাই ফিরে এসেছে। ও, তো তোমাদের দেখা হয়েছিল? হ্যাঁ স্যার, 4-5 বার দেখা করেছি, আর কাল রাতেও দেখা করার কথা ছিল। হ্যাঁ, কিন্তু বেচারি তার আগেই খুন হয়ে যায়। আমি ওকে অনেকবার ফোনে ট্রাই করেছি, কিন্তু ওর ফোনটা সুইচড অফ ছিল স্যার। আমাদের ফিল্ম দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু ও তো আর ফোনই করলো না। আচ্ছা, তোমার বন্ধু রেখার সঙ্গে কি কারোর প্রেম ভালোবাসা ছিল কি? এই ব্যাপারে তো কখনো আমাকে কিছু বলেনি ও। আচ্ছা, এই অ্যাপটিটিউড কোম্পানিটা কোথায়? এই কোম্পানিটা তো 1.5 বছর আগে বন্ধ হয়ে গেছে। ও কি কখনো বলেছে যে 2 বছর আগে হঠাৎ কেন গায়েব হয়ে গিয়েছিল, বা তুমি জিজ্ঞাসা করেছো ওকে? আমি ওকে জিজ্ঞেস করার অনেক চেষ্টা করেছি, কিন্তু ও এই ব্যাপারে কখনো কিছুই বলেনি আমাকে। আচ্ছা, কোনো ব্যাপার না, তবুও থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এখানে আসাতে রেখার ব্যাপারে আমরা অনেক কিছু জানতে পারলাম। আপনি যেতে পারেন, কিন্তু হ্যাঁ, যদি দরকার পড়ে তাহলে আপনাকে আবার ডেকে পাঠাবো, ঠিক আছে? নিশ্চয়ই স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। দয়া, নিশ্চয়ই রেখার সঙ্গে 2 বছর আগে কিছু একটা হয়েছিল। ও উধাও হওয়ার পরে
আবার 2 বছর পরে এখানে ফিরেও আসে। আর ফিরে আসার 6 মাসের মধ্যেই কেউ ওকে খুন করে ফেললো স্যার। আচ্ছা, ওর গ্রামের ব্যাপারে কিছু জানা গেছে? হ্যাঁ স্যার, রেখার অফিসের যে ওয়াচম্যান আছে ও বলেছিল যে রেখা একবার ওকে কিছু টাকা মানি অর্ডার করবার জন্য দিয়েছিল নাসিকের কাছে কোনো গ্রামে। নিখিল গিয়েছে খোঁজ নিতে। ওকে স্যার, হ্যাঁ, যেই নাম্বার থেকে রেখাকে ফোন করা হয়েছিল সেই নাম্বারটা একজন নিতিন বলে কোনো লোকের, কান্দিবাড়িতে থাকে। লোকেশন জানতে পারলে যে শেষবার কোথা থেকে ফোন এসেছিল? হ্যাঁ স্যার, ওই বিল্ডিং থেকেই ওকে ফোন করা হয়েছিল স্যার, যেই বিল্ডিং এ খুন দুটো হয়েছে। ও, ওই বিল্ডিং থেকেই ফোন এসেছিল। তাহলে এবার নিতিনকে তুলে নিয়ে এসো। আরে কি করছো তোমরা? ভেতরে কি আছে দেখতে চাও? এই বাড়িটা কি নিতিনের? হ্যাঁ, নিতিনের বাড়ি। নিতিন কোথায়? আমেরিকার ভিসা আছে? না, কেন? তাহলে তো দেখা করা মুশকিল। মানে নিতিন আমেরিকায়? হ্যাঁ, কবে থেকে? 2 বছর হয়ে গেল। জবে থেকে ও এখানে চাকরি ছেড়ে দিয়েছে, সেই থেকে ওখানেই থাকে। স্যার, এই রেখাও 2 বছর আগে গিয়েছিল মুম্বাই থেকে, আর এই নিতিনও 2 বছর আগে গিয়েছিল। এই দুটোর মধ্যে আবার কোনো রকম সম্পর্ক নেই তো? আচ্ছা, এটা বলুন যে নিতিন 2 বছর আগে এখানে কোথায় কাজ করতো? বলে তো ছিল পারেলে কোনো কোম্পানি ছিল অ্যাপটিটিউড নামে। আচ্ছা, এই রেখাও তো অ্যাপটিটিউড কোম্পানিতেই কাজ করতো না? আর এই নিতিন 2 বছর ধরে আমেরিকায়, আর ওর মোবাইলও অ্যাক্টিভ আছে। তাহলে এমন কে আছে যে ওর মোবাইল ইউজ করছে? আচ্ছা, এটা বলুন যে এই বাড়িতে কি আর কেউ থাকে? ভেতরটা দেখতে হবে। চাবি তো আমার কাছে নেই, একটা বন্ধুকে দিয়ে গেছে ও। তা বন্ধুটাকে, তার নাম কি? নামটা যেন কি বলেছিল, হ্যাঁ রজত নামুর। স্যার, এখনো অবধি একটাই আমরা নাম পেয়েছি যার ওপর সন্দেহ করা যায়, আর সেটা হলো রজত। তার কারণ নিতিনের বাড়ির চাবি তার কাছেই থাকতো, আর ওই নিতিনের নামে মোবাইল কানেকশনও হয়তো নিতে পারতো। রজত থাকে কোথায় সেটা খুঁজতে হবে স্যার। হ্যাঁ নিখিল, কি জানতে পারলে রেখার ব্যাপারে? স্যার, রেখা নাসিকের কাছে একটা গ্রামে থাকতো। আচ্ছা, তো গ্রাম থেকে কিছু জানতে পারলে ওর ব্যাপারে? স্যার, ও বিবাহিত ছিল আর ও ওর মায়ের সঙ্গে থাকতো ওই গ্রামে। কি, রেখা বিবাহিতা ছিল? হ্যাঁ স্যার, ওর বছর 2-এর একটা ছেলে আছে। ছেলেও আছে? ও, তার মানে এখান থেকে কাজটা ছেড়ে দেওয়ার পরে ও মুম্বাই ছেড়ে গ্রামে চলে যায় আর বিয়ে করে নেয়? না স্যার, ওর বিয়ে এখানেই হয়েছিল মুম্বাইতে। ওর স্বামী ওকে ঠকিয়েছিল, সেজন্য ওর মুম্বাই ছেড়ে 2 বছর আগে নাসিক চলে গেছিল। কিভাবে ঠকিয়েছিল? স্যার, ও প্রথম থেকেই বিবাহিত ছিল। আচ্ছা, এই রেখার স্বামীর নামটা কি ছিল? রজত। রজত? নিতিনের বন্ধুর নামও তো রজত। আচ্ছা, নিতিনের বন্ধু আর রেখার স্বামী রজত একই লোক নয় তো? হতে পারে স্যার। ও, এই রজত তো এতক্ষণে নিশ্চয়ই জানতে পেরেছে যে রেখা মারা গেছে, তাহলে এখনো সামনে আসছে না কেন? স্যার, ওই তাহলে রেখাকে খুন করেছে, সামনে আসবে কি করে? আচ্ছা, রেখার গ্রাম থেকে জানতে পেরেছিলে যে রজত মুম্বাই থাকে কোথায়? 2 বছর আগে বরিবালির আইসি কলোনিতে থাকতো। আইসি কলোনি? চলো গিয়ে দেখা যাক যে এখনো রজত ওখানেই আছে কিনা। কি ব্যাপার দাদা, কাকে চাই? রজতের সঙ্গে। হ্যাঁ বলুন, আমি রজত। দরজা খোলো। আপনারা কারা? সিআইডি। সিআইডি? হ্যাঁ, সিআইডি। রেখাকে কি চেনো? হ্যাঁ, রেখা। হ্যাঁ, রেখাকে চেনো? এসব নাটক দেখার সময় নেই আমাদের হাতে, চিনতে কিনা? হ্যাঁ হ্যাঁ, ওকে আমি চিনি স্যার। ওকে খুন করে এখানে এসে লুকিয়ে বসে আছো তুমি? স্যার, খুন? হ্যাঁ। কি ভাবছোটা কি তুমি? স্যার, আপনারাই তো এক্ষুনি বললেন স্যার, রেখা খুন হয়ে গেছে। পরশু 2টো থেকে 3টের মধ্যে কোথায় ছিল তুমি? আমি পুনায় ছিলাম স্যার। কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ স্যার, হোটেল রক স্যার। আপনি চাইলে ফোন করে কথা বলে নিতে পারেন। আমি রুম নাম্বার 203-তে উঠেছিলাম স্যার। বিবেক, খোঁজ নাও, এ সত্যি বলছে না মিথ্যে বলছে? ইয়েস স্যার। রেখার সঙ্গে দেখা করেছিলে তো? হ্যাঁ স্যার, 2বার দেখা করেছিলাম, তাও আবার সেই 3 মাস আগে। কোথায়? স্যার, রেখা মুম্বাইতে ছিল না। হঠাৎই 3 মাস আগে আমি রেখাকে ওর অফিসের বাইরে দেখি,
তখনই আমি জানতে পারি ও মুম্বাইতে আছে। স্যার আমি ওর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ও আমার সাথে কথাই বলেনি স্যার। কেন কেন কথা বলেনি তোমার সাথে? আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছিল। ভুল? কি ধরনের ভুল? স্যার আমি আর রেখা একই অফিসেই কাজ করতাম, আর আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। তোতে ভুলের কি আছে? হ্যাঁ না স্যার, আমি আগেই বিবাহিত ছিলাম। ও, আর রেখা এটা জানতো না যে তুমি অলরেডি বিবাহিত? না স্যার, তারপরে রেখাও আমাকে ভালোবেসে ফেলেছিল। তারপরে আমরা চুপি চুপি দ্বিতীয় বিয়ে করে নিই। তারপরে স্যার যেই ও জানতে পারলো, আমার উপরে রেগে গিয়ে আমাকে ছেড়ে চলে গেছিল। আর পরে আবার যখন দেখা হলো তুমি ভয় পেয়ে গেলে যে পাছে ও তোমাকে ধরিয়ে দেয়, হ্যাঁ? তাই তুমি ওকে খুন করিয়ে দিলে? না 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 স্যার, আমার তো ওর সাথে গত 3 মাস ধরে দেখা হয়নি। এই নিতিনটাকে? নিতিন? নিতিন? হ্যাঁ, ও তো আমার বন্ধু, দুজনেই একই অফিসে কাজ করতাম। এখন তো ও আমেরিকাতে থাকে। তোমার আর রেখার সম্পর্কের ব্যাপারে এই নিতিন জানে সবকিছু? হ্যাঁ স্যার। এই মোবাইল নাম্বারটা 0190732802 চেনো? না স্যার। কেউ একজন নিতিনের বাড়ির অ্যাড্রেস প্রুফ দিয়ে এই নাম্বারটা নিয়েছে। না না স্যার, এটা কি করে হতে পারে? স্যার নিতিনের বাড়ির সব কাগজপত্রই তো আমার কাছে, আর ওর অ্যাড্রেস দিয়ে কেউ কি করে কোনো নাম্বার বের করতে পারে? সে তো আমরা ঠিক খোঁজ নিয়ে নেব যে এই অ্যাড্রেসে নিতিনের নামে নাম্বার কে নিয়েছে। স্যার এই সত্যি কথাই বলছে, ও পুনেতেই ছিল। আচ্ছা, এখন তোমার প্রথম স্ত্রী কোথায়? স্যার জানি না স্যার। জানো না? তার কি কোনো ফটো আছে তোমার কাছে এখনো? হ্যাঁ হ্যাঁ স্যার। নিয়ে এসো, দেখাও। স্যার এই হলো আমার প্রথম স্ত্রী। স্যার ডিভোর্স হওয়ার পরে আমরা দুজন আলাদাই থাকি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। দরজাটা তো খোলা, ভেতরে নিশ্চয়ই কেউ আছে। তা বিবেক, তোমরা দুজনে এই দিকটায় যাও, কাজল তুমি ওই দিকটা যাও। স্যার কোথায় পালাচ্ছ? আমি কোথাও পালাচ্ছি না স্যার, আমি কিচ্ছু করিনি। তাহলে এরকম চুপি চুপি কোথায় যাচ্ছিলে একজন অপরাধীর মতো? আমি সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু করিনি, আমি কোনো অন্যায় করিনি। হ্যাঁ সে তো দেখাই যাচ্ছে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ধোয়া তুলসী পাতা তুমি। দাঁড়া, কেউ আমার কাছে আসবে না, আমার থেকে দূরে থাকবে। কেউ কাছে আসার চেষ্টা করলে আমি কিন্তু তাহলে আত্মহত্যা করব। না মালিনী, পাগলামি ছাড়ো, আমাদের কথা শোনো আর নিজেকে সারেন্ডার করে দাও। আমার কাছে আসার চেষ্টা করলে আমি সত্যি কিন্তু আত্মহত্যা করব। ছাড়ো আমাকে। তুই মেরেছিস না রেখাকে? আমি রেখাকে মেরেছি, আমি ওকে খুন করেছি। ও তোমার কি ক্ষতি করেছিল? ও আমার পুরো জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিল। কেন, কি করেছিল ও? ও আমার স্বামীকে ফুসলিয়ে ওকে বিয়ে করে নিয়েছিল, আর আমি সেটা জানতেও পারিনি। আর যখন জানতে পারলাম তখন রজত আমাকে ছেড়ে চলে গেছিল। আমি তো সেই দিনই প্রতিজ্ঞা করেছিলাম যে আমি এর প্রতিশোধ নেবই। তুমি কি রেখাকে আগে থেকেই চিনতে? না, আমি ওর ফটো দেখেছিলাম রজতের পার্সে। তাহলে তুমি এটা কি করে জানলে যে রেখা মুম্বাইয়ে আছে? একদিন হঠাৎ আমি ওকে আমার অফিসের বাইরে দেখলাম। কয়েকজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে ও আমার পাশের বিল্ডিংটাতেই কাজ করে। আমি আস্তে আস্তে ওর সঙ্গে বন্ধুত্ব করি আর ওর বাড়িতে যাওয়া আসা শুরু করি, আর ওর সম্পর্কে সব খবর বের করি। আর তারপরে গিয়ে তুমি ওর বিল্ডিং ওনারের সঙ্গেও বন্ধুত্ব করো। কিন্তু একদিন রেখার উপর আমার খুব রাগ হয়। কিসের জন্য? একদিন রজতের সঙ্গে আমি রেখাকে দেখি, ভেবেছিলাম যদি ওরা আবার এক হয়ে যায়, রেখা যদি রজতকে ওর ছেলের সম্পর্কে বলে তাহলে
ও ওকে কাছে টেনে নেবে, এটা ভেবেই আমি ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিলাম। এই কাহিনীটা তো আমরা শুনলাম। হ্যাঁ, এবার বলো যে রেখাকে মারলে কি করে? আমি জানতাম যে ওর বাড়ির মালিক প্রতি বুধবার আর শনিবার 12টা থেকে 2টোর মধ্যে মার্কেটে যায়। আর তারপরে তুমি শনিবারে 12টা থেকে 2টোর মধ্যে তুমি ওনার ফ্ল্যাটে ঢুকে লুকিয়ে পড়ো। কিন্তু ওই ফ্ল্যাটে ঢোকার জন্য চাবি কোথা থেকে পেলে? হ্যাঁ, আমি ওনার ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি বানিয়েছিলাম আর সুযোগ পেয়ে ওনার ফ্ল্যাটে ঢুকে লুকিয়ে পড়ি। ওই মহিলা ফ্ল্যাটে ঢোকা মাত্রই আমি ওনাকেও মেরে ফেলি। আর রেখাকে ফোন করে তুমি বাড়িতে ডেকে নিলে? আমি রেখাকে আগেই বলেছিলাম যে আজকে আমরা ফিল্ম দেখতে যাব, তুমি হাফ ডে ছুটি নিয়ে চলে এসো, আর ও রাজিও হয়ে যায়। আর প্রতি 5 মিনিট অন্তর তুমি রেখাকে ফোন করতে থাকো, এটা জানার জন্য যে ও তখন কোথায় আছে। আর যখন রেখা আমাকে বলল যে ও বাইরে সিঁড়িতে আছে, তখন বাইরে গিয়ে আমি সিঁড়িতেই রেখাকে মেরে ফেলেছিলাম আর ওর ফোনটাও ভেঙে দিয়েছিলাম যাতে ফোনের কোনো রেকর্ড না পাওয়া যায়। তারপর ওখান থেকে ছাদে পালিয়ে যাই। আর ওখানে গিয়ে তুমি নিজের জ্যাকেটটা পরালে, তারপর বি উইং হয়ে নিচে নেমে পালিয়ে গেলে। হ্যাঁ, তোমার প্রতিশোধের আগুনে তুমি 2 মানুষকে খুন করলে। যদি ঠান্ডা মাথায় ভেবে দেখতে তাহলে আজকে হয়তো এই পরিস্থিতি হতো না। এবার জেলে পচে মরো, ফাঁসির অর্ডার আসা পর্যন্ত।